এইচএস এডুকেশন 2026 সম্ভাব্য 10 নম্বরের কোশ্চেন। তো সেখানে আমরা স্কিনারটা আলোচনা করেছিলাম, হয়ে গেছে, ট্যাবলেট হয়ে গেছে, বান্দ্রা হয়ে গেছে এবং থন্ডাইক ছিল সেটাও হয়ে গেছে। তো আজকে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে ভাইগটস্কির যে শিখন নিয়ে আজকে কিন্তু আমরা আলোচনা করব। কি কি আলোচনা করবো বলে দিচ্ছি। আজকে আমরা আলোচনা করবো এই দুটো নিয়ে। একটি হচ্ছে ভাইগটস্কি, অপরটি হচ্ছে কোয়েলবার্গ। এই দুটো বিষয় নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব। তো বেশি কথা নয়, চলো আমরা কোয়েলবার্গ পরে আলোচনা করবো, আগে আলোচনা করবো ভাইগটস্কির শিখন। ঠিক আছে, তো চলো আজকে আমরা পড়বো কি, আজকে আমরা পড়বো ভাইগটস্কির সামাজিক নির্মিতিবাদ, ভাইগটস্কি সোশ্যাল কনস্ট্রাকটিভিজম থিওরি। ক্লিয়ার? যে ভাইগটস্কির সামাজিক নির্মিতিবাদ পড়ার আগে আমাদের জানতে হবে তিনি কি বলতে চেয়েছেন। তোমরা মনে রাখবে ভাইগটস্কির সামাজিক যে নির্মিতিবাদ, সেই সামাজিক নির্মিতিবাদের মূল পর্ব হচ্ছে তিনটি। মূল পর্ব কটা? তিনটি পর্ব। একটি হচ্ছে সামাজিক মিথস্ক্রিয়া বা সোশ্যাল ইন্টারাকশন, দ্বিতীয়টি হচ্ছে কালচার বা সংস্কৃতি, আর 3 নম্বর হচ্ছে ভাষা বা ল্যাঙ্গুয়েজ। এই তিনটি হচ্ছে মূল পর্ব ভাইগটস্কির সামাজিক শিক্ষণের ক্ষেত্রে। কেননা তিনি বলছেন যে সামাজিক মিথস্ক্রিয়া বা সোশ্যাল ইন্টারাকশন অর্থাৎ সমাজের মধ্যে পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া বা মিথস্ক্রিয়ার মধ্য দিয়ে কিন্তু সমস্যা সমাধান করা সম্ভব হয়ে থাকে। ঠিক তেমনি বিদ্যালয়ে শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক আলাপ আলোচনা মিথস্ক্রিয়ার মধ্য দিয়েই কিন্তু শিক্ষাকে আরো এগিয়ে নিয়ে যাওয়া যায়। সেই জন্য ভাইগটস্কির সামাজিক মিথস্ক্রিয়ার কথা বলেছেন। তো একটা কি বলছেন? কালচার বা সংস্কৃতি। প্রত্যেকটা সমাজের কিছু নিয়ম নীতি থাকে, কিছু কালচার থাকে, এই সংস্কৃতিকে আমাদের মানতে হয় এবং সেটা আমাদের পরবর্তী যারা আছেন তাদের মধ্যে সঞ্চালন করে থাকে। বিভিন্ন জায়গার সংস্কৃতি বা কালচার বিভিন্ন রকম। আমাদের এখানকার পোশাক আশাক, খাবার বা মানুষের চেহারায় একরকম। ঠিক আমরা যদি নর্থ বেঙ্গলে চলে যাই, সেখানে পোশাক, খাবার দাবার, আবহাওয়া টোটালটা চেঞ্জ। ঠিক তেমনি প্রত্যেক জায়গার সংস্কৃতি কিন্তু আলাদা হয়ে থাকে। কাজেই সংস্কৃতিকে আমাদের মেনে চলতেই হবে। বিদ্যালয়ে যে সাংস্কৃতিক যে অনুষ্ঠানগুলো হয় তার কিছু নিয়ম নীতি থাকে। ঠিক তেমনি আমাদের সমাজের কিছু সাংস্কৃতিক যে কালচারগুলো হয় সেটার কিছু নিয়ম নীতি থাকে, সেগুলো আমাদের মেনে চলতে হয়। এটা হচ্ছে সংস্কৃতি। এবং শেষ যে পর্ব 3 নম্বর যেটা আছে সেটা হচ্ছে ভাষা, ল্যাঙ্গুয়েজ। এখানে কি বলতে চাইছে? এখানে ভাইগটস্কি বলতে চাইছে যে ভাষাটা একটা ভীষণ ইম্পর্টেন্ট। তোমার ভাষা যদি কেউ বুঝতে না পারে তাহলে তার সঙ্গে তুমি যোগাযোগ করতে পারবে না। তাই সামাজিক নির্মিতিবাদের জন্য ভাষাটা ভীষণ গুরুত্বপূর্ণ। তাহলে এখানে মূল পর্ব 3টি। একটি হচ্ছে সামাজিক মিথস্ক্রিয়া, দ্বিতীয়টি হচ্ছে সংস্কৃতি এবং তৃতীয়টি হচ্ছে ল্যাঙ্গুয়েজ। আমরা অবশ্যই চলে যাব। দেখো স্লাইডে দেখলে বুঝতে পারবো। দেখতে পাচ্ছ ভাইগটস্কি একজন রুশ বিজ্ঞানী। তিনি কি বলছেন? বিকাশটা, জ্ঞান বা বিকাশটা ব্যক্তিগতভাবে হয় না, কি হয়? সামাজিক মিথস্ক্রিয়ার মাধ্যমে গড়ে ওঠে। বুঝেছো? এবার আমরা আসছি এই সামাজিক মিথস্ক্রিয়া যেটা আলোচনা করলাম সেটাই এখানে তুলে ধরেছে। যে শিশুর সমাজ, পরিবার, তার শিক্ষক, দেখতে পাচ্ছ তার শিক্ষক সহপাঠীর সঙ্গে পারস্পরিক যোগাযোগের মাধ্যমে কিন্তু সামাজিক বিকাশ হয়ে থাকে। দ্বিতীয়টি কি বলছে? সংস্কৃতির দিক নেই। প্রত্যেকটা সমাজের মধ্যে বলেছি সংস্কৃতি বা কালচার থাকে, সেই কালচার আমাদেরকে মেনে চলতে হয়। আমাদের এখানকার কালচার একরকম, আমরা যদি ব্যাঙ্গালোরে চলে যাই, আমরা যদি নর্থ বেঙ্গলে চলে যাই, সেখানে কালচার আরেক রকম। এই কালচারগুলো আমাদেরকে মেনে চলতে এবং পরবর্তী প্রজন্মে সঞ্চালন করে থাকি আমরা এবং তার ডেভেলপও করে থাকি কালচারের। তারপর কাছে ভাষা। এই ভাষাটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, যেটা না হলে চলেই না। আমি যদি তোমার কথা বুঝতেই না পারি তোমার সঙ্গে কিভাবে যোগাযোগ করব? তো সমাজ নির্মাণের ক্ষেত্রে কিন্তু ভাইগটস্কি ভাষাকেও ভীষণ গুরুত্ব দিয়েছেন। এবারে এখানে যে বিষয়গুলি মেন ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ, এইভাবে তো পরীক্ষা আসে না। পরীক্ষা কিভাবে আসে? পরীক্ষায় যেটা আসে জেডপিডি বলতে কি বুঝি? এই জেডপিডি মানে হচ্ছে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। এই জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট মানে কি? এই জোনে পৌঁছে গেছি আমি, একটা প্রবলেম আমাকে দিয়েছে, সেই প্রবলেমটা সমাধান করে ফেলেছি, 99% সমাধান করেছি, আর 1% জন্য আটকে আছি, পারছি না। সেটা কি করে কমপ্লিট হবে? সেটা কারো হেল্প বা সাহায্য পেলে আমি কিন্তু কমপ্লিট করতে পারবো। একা সম্ভব নয়। আমি করেছি ঠিকই কিন্তু কমপ্লিট করতে পারিনি। সেটা কারো সাহায্য বা হেল্প নিয়ে তবে কিন্তু সমস্যাটা আমি সমাধান করতে পারবো। ক্লিয়ার? তো নেক্সট দেখো কি বলছে। এখানে এমনভাবে কোশ্চেন ধরে বলতে পারে, জেডপিটি না বলে বলতে পারে বিকাশের নৈকট্য বা নিকটবর্তী বিকাশ। দেখেছো? এই যে
এই নিকটবর্তী বিকাশ মানে নিকটে মানে কাছে, সমস্যার একদম কাছাকাছি তুমি পৌঁছে গেছো এবং কিছুক্ষণের জন্য আটকে আছো। কিছু সময় হলেই হবে না, তুমি জাস্ট কমপ্লিট করে ফেলেছো, একটু হেল্প হলেই তুমি কমপ্লিটটা করতে পারবে পুরোপুরি। তো সে কি বলছে দেখো, এই যে এখানে শিশু নিজে নিজে করতে পারে না, দেখতে পাচ্ছ নিজে নিজে কাজ করতে পারবে না, কি কারো হেল্প বা সাহায্য পেলে সে কাজটি করতে পারবে। বোঝা গেল? তাহলে আমরা কি বলবো যে জেডপিটি বলতে আমরা বুঝতে পারি যে কাজটি শিশু নিজে নিজে করতে পারে না, কারো হেল্প বা সাহায্য পেলে সে কাজটি কমপ্লিট করতে পারে। এটা হচ্ছে জেডপিটি, ক্লিয়ার? তারপর যেটা হচ্ছে স্ক্যাফোল্ডিং। এই স্ক্যাফোল্ডিংটা কিন্তু অনেকভাবে আসে। স্ক্যাফোল্ডিং দেখতে পাচ্ছ? এই স্ক্যাফোল্ডিংকে বলতে পারে ভাড়া বন্ধন বা মাচা নির্মাণও বলতে পারে। তো যেভাবে আসলে দেখা হতে পারে ইংলিশ টার্মটা ফলো করবে, দেখবে কোনো অসুবিধা হবে না। বাংলাটা দিতে পারে, ভাড়া বন্ধন দিতে পারে, মাচা নির্মাণ দিতে পারে। সেজন্য বলবো প্রত্যেকটা বিষয়ে ইংলিশ টার্মগুলো ব্যবহার করবে, সেটা আমি দিয়ে দিয়েছি। তাহলে যে স্ক্যাফোল্ডিংটা কি? স্ক্যাফোল্ডিংটা বলছে এখানে ধীরে ধীরে সহায়তা কমিয়ে শিশুকে স্বনির্ভর করা হয়। মানে কোন একটা বিষয় শিশু চেষ্টা করছে কাজটা কমপ্লিট করার, তা বলছে এটা পারছিস না, দেখ এই বইটা ফলো কর পেয়ে যাবি, এটা এভাবে কর পেয়ে যাবি। সামান্য ক্লু দিলেই কাজটা কমপ্লিট হয়ে যায়। সেটা হচ্ছে স্ক্যাফোল্ডিং, মানে সাময়িক সহায়তা, সামান্য সহায়তা করলেই কাজটা সে নিজে করতে পারবে। এটা স্ক্যাফোল্ডিং। ৫ নম্বর হচ্ছে মোর নলেজেবল আদার। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এটা পরীক্ষাতে অনেক সময় এমসিকিউ তে দিয়ে দেয় যে এমকেও এর ফুল ফর্ম কি? এমকেও হচ্ছে মোর, এতে হচ্ছে নলেজেবল, ওতে হচ্ছে আদার। এই মোর নলেজেবল আদারটা কি? এই মোর নলেজেবল আদার হচ্ছে যার কাছ থেকে তুমি অভিজ্ঞতা নেবে তাকে বলা হচ্ছে মোর নলেজেবল আদার। আমি তোমাকে এখন পড়াচ্ছি ভাইবর্সকি। তাহলে আমি তোমার কাছে কি একটা এমকেও অর্থাৎ মোর নলেজেবল আদার। তুমি যার কাছ থেকে নলেজ নিচ্ছ সে হচ্ছে এমকেও। সেটা তোমার দাদা হতে পারে, মা হতে পারে, টিচার হতে পারে, অভিজ্ঞ ব্যক্তি হতে পারে। যার কাছ থেকে তুমি কোনো হেল্প বা সাহায্য নেবে তাকে আমরা কি বলবো? এমকেও বা মোর নলেজেবল আদার। ক্লিয়ার? তোমরা ক্লাসগুলো একটু ভালো করে মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করো। দেখবে ছবির মতো ক্লাসগুলো কমপ্লিট হয়ে যাবে। তো চলো এবার আমরা চলে যাবো পরের স্লাইডে চলে যাবো, কি বলছে দেখি। তোদের ১ম এই বলেছি তোমরা জানো প্রত্যেকেই যে শঙ্কর স্যার যখন পড়ায় তখন সুন্দরভাবে ছবির আকারে তোমাদের সামনে তুলে ধরে। তো সেটা কিন্তু আমি সবসময় চেষ্টা করি। আমার যত পরিশ্রম হোক না কেন আমি সময় বার করে কিন্তু চেষ্টা করি যে ক্লাসগুলো বেশ ভালোভাবে নেওয়ার। তো সেখানে একটা দেখতে পাচ্ছ, আমরা বেশি কথা বলব না কারণ সামনেই আমাদের পরীক্ষা। তো দেখতে পাচ্ছ একটা সার্কেল দেখতে পাচ্ছ? এই সার্কেল মানে আমাদের জীবনে প্রত্যেকটা বিষয় কিন্তু এভাবেই চলে একটা সার্কেলের মধ্যে। আমরা পড়েছিলাম থর্নডাইকের ২৫ টা ভুল। সেখানে আমরা দেখেছিলাম কি যে ১ম এ কখনোই সেই কাজটা নিজে করতে পারে না, ভুল করবে। ভুল করতে, করতে আস্তে, আস্তে শিখবে। সেখানে কিছুটা এখানে ম্যাচিং করছে। দেখো কি বলছে লাল রঙে দেখতেছে বিয়ন্ড ডেভেলপমেন্ট। এই ১ নাম্বার এটা হচ্ছে বিয়ন্ড ডেভেলপমেন্ট থিওরি। এই বিয়ন্ড ডেভেলপমেন্টের থিওরি এমন একটি বিষয়, এর সংজ্ঞা যদি আমি দিই তোমরা এমনভাবে বলবে যে স্যার এই বিয়ন্ড ডেভেলপমেন্ট হচ্ছে এমন একটি বিষয় যেখানে কোনো শিশু একা, একা কোনো কাজ করতে পারে না বা কারো হেল্প বা সাহায্য নিলেও সে করতে পারছে না সহজে। এখানে শুধু বকাবকি করছে, এখানে কোনোভাবে ডেভেলপ হচ্ছে না। প্রত্যেকটাই আমরা প্রত্যেকেই কিন্তু বিয়ন্ড ডেভেলপমেন্টেই কিন্তু থাকি ১ম অবস্থায়। আমরা কখনো শিখে জন্মাই না, জন্মানোর পরেই কিন্তু শিখি। তো ১ম হচ্ছে বিয়ন্ড ডেভেলপমেন্ট। তো এই বিয়ন্ড ডেভেলপমেন্টে বাবা-মাও বকাবকি করছে, চেষ্টা করাচ্ছে, এটা লিখ, এটা কর, এটা কর। ছেলেটা কোনো মতেই পারছে না। তো এখানে কিন্তু এটাকে বিয়ন্ড ডেভেলপমেন্ট বলব। যে কাজটি শিশু নিজে, নিজে করতে পারছে না বা কারো হেল্প বা সাহায্য নিয়েও সে কাজটি করতে পারছে না, সেটাকে আমরা কি বলবো? বিয়ন্ড ডেভেলপমেন্ট। ক্লিয়ার? তারপরে পরের স্টেজে কি আছে? জেডপিডি। ২ নাম্বার কি আছে? জেডপিডি। জেডপিডি আমরা বলেছিলাম জোনাল প্রক্সিমাল ডেভেলপমেন্ট, বিকাশের নৈকট্য। এখানে কি বলছে? হ্যাঁ, এখানে কমপ্লিট করতে পারবে কারো সাহায্য বা হেল্প পেলে। এখানে শিশু কাজটি নিজে, নিজে করতে পারবে না। কিন্তু কারো হেল্প বা সাহায্য নিলে সে কাজটি করতে পারবে। ঠিক তেমনি এখানে কি বলছে? কারো হেল্প বা সাহায্য নিলে করতে পারবে না। দ্বিতীয়তে কি বলছে জেডপিটিতে? কারো হেল্প বা সাহায্য নিলে শিশুটি কাজ করতে পারবে কিন্তু নিজে, নিজে করতে পারবে না। এটা হচ্ছে জেডপিটি। তো জেডপিটির সংজ্ঞা কি? যে কাজটি শিশু নিজে, নিজে করতে পারে না, কারো হেল্প বা সাহায্য পেলে সে কাজটি করতে পারে। সেটাকে আমরা কি বলবো? জেডপিটি। ক্লিয়ার? ৩ নাম্বার চলে গেল। এবার হচ্ছে ২ নাম্বার চলে গেল। এবার হচ্ছে ৩ নাম্বার। কি বলছে? অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট। এই অ্যাকচুয়াল ডেভেলপমেন্টটা কি? এখন কারো হেল্প বা সাহায্যের প্রয়োজন হয় না। এখানে শিশুটি নিজে, নিজেই কাজটি করতে পারে। কি করছে? এখানে শিশুটি নিজে, নিজে করতে পারছে। তার জন্য এখানে কি বলা হচ্ছে? অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট। পরীক্ষাতে যদি বলে যে এই বিয়ন্ড ডেভেলপমেন্ট
এবং এই অ্যাকচুয়াল ডেভেলপমেন্টের মাঝে কি থাকে, তখন অবশ্যই বলবে এই জেডপিডি। তাহলে বিয়ন্ড ডেভেলপমেন্ট প্রথমে, যেখানে একদম নিজেও পারে না, কেউ কারো হেল্প নিলে পারবে না। আর অ্যাকচুয়াল ডেভেলপমেন্টে সে এখন নিজে নিজে করতে পারে, কারো হেল্প বা সাহায্যের প্রয়োজন হয় না। আর মাঝখানে কি আছে, এই দুটো দিকের মাঝখানে আছে জেডপিডি। তাহলে বিয়ন্ড ডেভেলপমেন্ট এবং অ্যাকচুয়াল ডেভেলপমেন্টের মাঝে যেটা থাকে তার নাম কি, সেটা হচ্ছে জেডপিডি। ক্লিয়ার? এবার দেখো এই জেডপিডিটা আমি এমন একটা সুন্দর একটা ছবির মধ্য দিয়ে তুলে ধরবো যাতে তোমাদের থিওরিটা পড়ার দরকার হবে না। এই ছবিটা তোমরা মনের মধ্যে গেঁথে নাও, দেখবে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবেই। সামনে যেহেতু এক্সাম, সেহেতু বলবো আর মুখস্থ নয়, সাইকোলজি প্রয়োগ করো, নিজের ব্রেনকে কাজে লাগাও। মুখস্থ করে আজকে পড়বে, এক সপ্তাহ পরে ভুলে যাবে, কিন্তু বুঝিয়ে বুঝিয়ে পড়ো এবং সেটাকে রিটেনশন করো এবং সেটা মনের মধ্যে ধরে রাখো। শুধু পড়লে হবে না, সেটা মনের মধ্যে ধরে রাখতে হবে। তো চলো এবার যে ছবিটা দেবো, এই ছবিটা দেখলেই তোমাদের পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। চলো দেখি ছবিটা। বাহ, দারুণ ছবি। আমি যেটা বলেছিলাম দেখতে পাচ্ছ, ছবির আকার দিতে খুব ভালো লাগে এবং তোমরা যাতে খুব ভালোভাবে বুঝতে পারো, অর্থপূর্ণ শিখন যেতে হয়, সেই ব্যবস্থা কিন্তু করেছি। এখানে কি, এটা হচ্ছে বিয়ন্ড ডেভেলপমেন্ট। দেখতে পাচ্ছ বিয়ন্ড ডেভেলপমেন্ট কি হচ্ছে, নিয়মিত বকাবকি করছে, ধমকাচ্ছে, কিন্তু কোনো কাজ শিশু নিজে নিজে করতে পারছে না। একটা ম্যাচুরিটি দরকার, শেখার জন্য কিন্তু একটা নির্দিষ্ট বয়স দরকার। তো এখানে বয়স হলেও বকাবকি করে নিজে নিজে কাজটা করতে পারছে না, এটাকে আমরা বলবো বিয়ন্ড ডেভেলপমেন্ট। ২ নম্বর কি, এটা জেডপিডি বা দেখতে জন্য পার্সোনাল ডেভেলপমেন্ট পেয়েছি। এখানে ম্যাম কিন্তু একে শেখাচ্ছে, মানে এ পারছে, কিছুটা পারছে এবং কারো ম্যামের সাহায্য বা হেল্প নিয়ে সে কাজটি কমপ্লিট করতে পারছে, সেটা হচ্ছে জেডপিডি। ক্লিয়ার? এবার হচ্ছে অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট। দেখতে পাচ্ছ অ্যাকচুয়াল ডেভেলপমেন্টে এখানে দেখো ওর বাবা মাও নেই, কোনো টিচার নেই, কেউ নেই, ও কিন্তু একা একা কাজটি করছে, একা কাজটি করতে পারছে। একা যখন কাজটি করতে পারছে তখন তো আমরা কি বলবো, একা যেতে করছে, তাকে অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট বলা হচ্ছে। তাহলে বিয়ন্ড ডেভেলপমেন্টে এখানে শিশু একা কাজটি করতে পারছে না, করতে পারছে না। এখানে পারছে কিন্তু কারো হেল্প বা সাহায্য, ছোট একটা রাইট চিহ্ন দেবো, কারো হেল্প বা সাহায্য নিয়ে পারছে, আর এখানে একদম কমপ্লিট হয়ে করে ফেলছে কাজটা। এটাই হচ্ছে ভাইগটস্কির সামাজিক নির্মিতিবাদের যে শিখন, সেই মেইন বিষয়টা এটা। তোমার ছবিটা ভালো করে লক্ষ্য করো, দেখবে আমার মনে হয় ভাইগটস্কির যে কনসেপ্ট তোমাদেরকে মনে হচ্ছে যে খুব কঠিন কঠিন, কঠিন একদম নয়, ভীষণ ইজি। অঙ্কশালা আছে মনে, ইজি হয়ে যাবেই। তো চলো এবার নেক্সট যেটা আমরা পড়বো সেটা হচ্ছে কোহেলবার্গের নৈতিক, যেভাবে কথা দিয়েছিলাম তোমাদেরকে যে আজকে ভাইগটস্কি এবং কোহেলবার্গ দুটোই পড়াবো। তো চলো আর সময় নষ্ট করবো না, এবার পড়বো কোহেলবার্গের নৈতিক বিকাশ। দেখতে পাচ্ছ তোমরা নৈতিক বিকাশ অথবা মোরাল ডেভেলপমেন্ট থিওরি কোহেলবার্গ। নৈতিক মানে কি আমাদের ব্যাপারটা বুঝতে হবে, অত পড়ার দরকার নেই। নৈতিক মানে নিয়ম নীতি, সমাজের মধ্যে কিছু নিয়ম নীতি থাকে, সেই নিয়ম নীতিগুলো আমাদের মেনে চলতে হয়, নাহলে সমাজ আমাদেরকে একঘরে করে দেয়। আমরা অনেক সময় কি করি, যখন আমরা খেতে বসি, দেখবে আমার খাওয়া হয়ে গেল বলে আমি উঠে পড়ি না, কিন্তু যে আমার পাশে যিনি আছেন, আমি যদি উঠে পড়ি সে হয়তো খেতে পারবে না, সেই জন্য একসঙ্গে উঠতে হয়। তাহলে সমাজের কিছু নিয়ম নীতি আছে, যেমন আমরা যদি কোনো একটা বিয়ে বাড়িতে যাই, তাহলে আমাদের পোশাক আশাক অটোমেটিক চেঞ্জ হয়, বেশ ভালো ঝিকঝাক ঝিকঝাক পোশাকগুলো আমরা পরার চেষ্টা করি। কিন্তু কোনো মৃত্যু বাড়িতে বা কেউ মারা গেলে সেখানে গেলে কিন্তু আমাদের পোশাক কিন্তু অটোমেটিক চেঞ্জ হয়ে যায়। তাহলে বিয়ে বাড়িতে যেরকম পোশাক পরে আমরা যেতে পারি, একটা মারা গেছেন সেই মৃত্যু বাড়িতে কিন্তু আমরা সেই পোশাক পরে যেতে পারি না। এটাই হচ্ছে নিয়ম নীতি, সমাজের কিছু নিয়ম কানুন আছে, সেই নিয়মগুলো মেনে চলতে হয়। অনেক সময় আমরা বাসে যখন উঠি দেখি যে আমি হয়তো সিটে বসে আছি, একজন বয়স্ক লোক দাঁড়িয়ে আছেন, তো আমার যে নৈতিকতা কি মনে হবে যে না, তাকে অবশ্যই সিটটা দেওয়া উচিত, যে আপনি বসুন। এই হচ্ছে নীতিকতা, এই হচ্ছে নৈতিকতা। মানুষের নৈতিকতা তাকে আচরণ দেখেই বোঝা যায় এর মধ্যে নৈতিকতাটা কতটা আছে। তাই এই নৈতিকতা মোরাল ডেভেলপমেন্ট থিওরির যে মূল প্রবক্তা হচ্ছে কোহেলবার্গ। সে কোহেলবার্গ কি বলছে একটু দেখে নেব। তাহলে এখানে যে বিষয়টা আসবে, এই মোরাল শব্দটি এসছে কি, ল্যাটিন শব্দ মোরস থেকে, মোরেস থেকে, ঠিক আছে? তাই মোরাল শব্দটি এসছে কোন শব্দ থেকে, ইংরেজি ল্যাটিন শব্দ। পরীক্ষা অনেক সময় আসে, এটা গ্রিক শব্দ, তারপর হচ্ছে আরবি না ফরাসি শব্দ থেকে এসছে। তাহলে মনে রাখবে মোরাল শব্দটি এসছে ল্যাটিন শব্দ মোরেস থেকে, ঠিক আছে? এবং এই কোহেলবার্গ হচ্ছে আমেরিকার শিকাগো বিশ্ববিদ্যালয়ে শিশুদের নৈতিক বিকাশের উপর কিন্তু তিনি গবেষণা করেছিলেন এবং দীর্ঘ 6 বছর সেখানে অধ্যাপনা করেন এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে তারপরে তিনি আমন্ত্রণ পান এবং সেখানে ডাক পেয়ে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে চলে গিয়েছিলেন এবং সেখানে আজীবন তিনি নৈতিক বিকাশের উপর গবেষণা করেছিলেন। এবার মেন বিষয় কি, এই নৈতিক বিকাশের উপর তিনি 3টি উপাদানের কথা বলেছেন। সেই 3টি উপাদান
মাইকেল গ্রিন একটি মডেলের আকারে প্রকাশ করেছেন। কোহেলবার্গের নৈতিক বিকাশের 3টি উপাদান, সেটা কে প্রকাশ করেছেন? না মাইকেল গ্রিন। সেটা একটি মডেলের আকারে প্রকাশ করেছেন। সেটা আমরা একটু দেখে নেব। চলো, সবগুলো ছবির মধ্যে পড়বো। চলো, দেখতে পাচ্ছ? মাইকেল গ্রিন কোহেলবার্গের এই নৈতিক বিকাশকে কটি ভাগ করছে? 3টি করেছেন। প্রথম হচ্ছে জ্ঞানমূলক বিকাশ। ক্লিয়ার? তাহলে জ্ঞানের যখন ডেভেলপ হবে, জ্ঞানের যখন বিকাশ হবে, তখন কিন্তু তার মধ্যে দ্বন্দ্ব দেখা দেবে। 2 নম্বর হচ্ছে দ্বন্দ্ব। কেন? কারণ যার মধ্যে নলেজ থাকবে, না এটা ঠিক নয়, এটা এইভাবে হবে, এটা হতেই পারে না। কারণ কি? সে জানে বলেই কিন্তু দ্বন্দ্ব হবে। দ্বন্দ্ব পরে কি হবে? একটা সিদ্ধান্তে আসবে। 3 নম্বর, যে একটা নির্দিষ্ট ভূমিকা গ্রহণ করা হবে। তাহলে প্রথমে নলেজ থাকবে, জ্ঞানমূলক বিকাশ, জ্ঞানমূলক দ্বন্দ্ব এবং নির্দিষ্ট ভূমিকা গ্রহণের ক্ষমতা। প্রথমে জ্ঞান হলো, জ্ঞানের পরে একটা দ্বন্দ্ব হলো, যাই হলো, আলোচনা করে একটা সিদ্ধান্ত আসলো যে না এটা করলে ঠিক হবে। সকলে মিলে একটা আলোচনা করলাম, না অনেক সময় আলোচনা করার পরে যে সিদ্ধান্ত পেলাম সেটা হচ্ছে ভূমিকা গ্রহণের করার ক্ষমতা। তাহলে কোহেলবার্গের নৈতিক বিকাশের 3টি উপাদান মাইকেল গ্রিন একটা মডেলের মাধ্যমে প্রকাশ করেন। সেটা প্রথমটা কি? জ্ঞানমূলক বিকাশ, দ্বিতীয়টি জ্ঞানমূলক দ্বন্দ্ব, তৃতীয়টি নির্দিষ্ট ভূমিকা গ্রহণের ক্ষমতা। ক্লিয়ার? তোমরা মনে রাখবে, জ্ঞান হবে, জ্ঞান হলে দ্বন্দ্ব হবে, দ্বন্দ্ব হলে একটা সিদ্ধান্ত বা প্রবলেম সমাধান করার একটা ক্ষমতা আসবে। ক্লিয়ার? তো চলো নেক্সট দেখে নেব। এবার যে বিষয়টি কোহেলবার্গের নৈতিক বিকাশের পর্যায়। কোহেলবার্গের নৈতিক বিকাশের কটি পর্যায়? 3টি পর্যায় আছে, কিন্তু মনে রাখবে কোহেলবার্গের নৈতিক বিকাশের 3টি পর্যায়। প্রত্যেকটা পর্যায়কে কিন্তু আমার 2 ভাগে ভাগ করেছে, 3 দুগুণে 6, 6টি কিন্তু স্তর হয়ে যাবে। কোহেলবার্গের নৈতিক বিকাশের কটি পর্যায় থাকবে? 3টি পর্যায়, আর স্তর হচ্ছে 6টি। এবার প্রথম যে পর্যায়টি আছে সেই পর্যায়টা আমরা দেখব কি আছে? প্রাক প্রথাগত পর্যায় বা প্রি কনভেনশনাল স্টেজ। এর বয়স কত? 4 থেকে 10 বছর বয়স পর্যন্ত। তো এই 4 থেকে 10 বছর বয়সে একটি শিশু কেমন আচরণ করে সেটাই এখানে লিখতে হবে, আর কিছুই নয়। দ্বিতীয়টা কি বলছে? প্রথাগত পর্যায় বা কনভেনশনাল স্টেজ, বয়স 10 থেকে 13 বছর। আর 3 নম্বর পর্যায় কি বলছে? উত্তর প্রথাগত পর্যায় বা পোস্ট কনভেনশনাল স্টেজ, 13 থেকে বা 13-এর ঊর্ধ্বে। তাহলে এখানে যে বিষয়টা আমাদের জানতে হবে যে কোহেলবার্গের যে নৈতিক বিকাশের স্টেজ বা পর্যায় আমরা যেটা দেখতে পাই, সেই পর্যায় হচ্ছে কটা? পর্যায় হচ্ছে 3টি পর্যায়। একটা হচ্ছে প্রাক প্রথাগত, দ্বিতীয় হচ্ছে প্রথাগত এবং উত্তর প্রথাগত। তোমরা ইংলিশ টার্মটা কেন পড়বে? কারণ অনেক সময় বাংলার টার্মটা অনেক সময় ঘুরিয়ে দেয়, সেজন্য বলবে। তাহলে কি বলবে? প্রি কনভেনশনাল স্টেজ, কনভেনশনাল স্টেজ এবং পোস্ট কনভেনশনাল স্টেজ, এই 3টি স্তরের কথা কিন্তু বলেছেন। এবার আসো প্রত্যেকটা স্তর সম্পর্কে একটু আমরা আলোচনা করব। দেখতে পাচ্ছ? তাহলে কোহেলবার্গের নৈতিক বিকাশের প্রথম পর্যায়ে যেটা কি আছে? যে প্রাক সংস্কার নীতিবোধের পর্যায়। এখানে কি বলছে দেখো? এখানে বলছে প্রথমত 2টো ভাগে ভাগ করেছে। আমি বললাম যে 3টে স্তর আছে, 3টে পর্যায় আছে। সেই 3টে পর্যায়কে আমরা কি করব? না 6টা স্তরে ভাগ করব, 3 দুগুণে 6। প্রথম যে স্তরটা আছে সেই স্তর কি আছে? শাস্তি এবং পুরস্কার দ্বারা নিয়ন্ত্রিত। এখানে কি বলছে? যে একজন শিশুকে যখন পড়াবে অবশ্যই তাকে কিন্তু পুরস্কারের মধ্যে দিয়ে পড়াবে, তাকে প্রশংসা করবে যে তুমিও পারবে, তোমার দ্বারাই হবে। আর কি করবে? কোনো একটা কাজ করার জন্য তাকে পুরস্কৃত করবে, যে এটা করলে তোমাকে একটা পেন দিব, এই হোমওয়ার্কটা করতে পারলে তোমাকে আমি একটা টিফিন করে খাবো বা ম্যাগি করে খাবো। এরকম ধরনের কিন্তু পুরস্কার লোভে কিন্তু শিশুরা অনেক সময় পড়ে। আবার কিছু ক্ষেত্রে দেখা যায় যে পুরস্কার বা এরকম ভালোবেসে কিন্তু হচ্ছে না, তখন আমরা কি করি? শাস্তি ব্যবহার হচ্ছে। শাস্তি বলতে দৈহিক শাস্তি নয়, চোখটা বড় করলাম, এইবার কিন্তু পড়বে না, কিন্তু পেটাবো, এই যে ভয় দেখানো, সেই শাস্তির ভয়ে কিন্তু অনেক সময় পড়াশোনাটা করে থাকে। তার জন্যই বলছে কোহেলবার্গ যে প্রথম পর্যায়ে কি বলছে? শাস্তি ও পুরস্কার দ্বারা নিয়ন্ত্রিত। দ্বিতীয় স্তরে কি বলছে? আত্মকেন্দ্রিকতা দ্বারা নিয়ন্ত্রিত। এখানে শিশু সবসময় নিজেকে নিয়ে ব্যস্ত থাকে, সে অন্যের কথা চিন্তা করে না, সে নিজেকে নিয়ে সবসময় ব্যস্ত থাকে, সেটা হচ্ছে আত্মকেন্দ্রিক। তাহলে প্রথম স্তরের আমাদের প্রথম পর্যায়ের আমাদের হয়ে গেল, 2টো স্তর হয়ে গেল। দ্বিতীয় পর্যায়ে আমরা আলোচনা করব। দ্বিতীয় পর্যায়, এটা প্রথমটা হয়ে গেল। প্রথমের পর্যায়ের আমাদের 2টো স্তর হয়ে গেল। প্রথমত কি? শাস্তি পুরস্কার আর আত্মকেন্দ্রিক দ্বারা নিয়ন্ত্রিত। দ্বিতীয় স্তর, দ্বিতীয় পর্যায়ে কি বলছে? দ্বিতীয় পর্যায়ের বয়সটা হচ্ছে 10 থেকে 13 বছর। দেখি এখানে কি করছে? এখানে বলছে অন্যদের অনুমোদন দ্বারা নিয়ন্ত্রিত। অন্যদের অনুমোদন মানে সবাই তাকে ভালো বলুক, এটা সবসময় ভালো ছেলে ভালো মেয়ে শুনতে চায়, মানে সবাই আমাকে ভালো বলুক, মানে অন্যরা আমাকে ভালো বলবে এবং সেটা দ্বারা নিয়ন্ত্রিত হয়
এই দ্বিতীয় পর্যায়ের তৃতীয় স্তরে। আর ৪ নম্বর স্তর কি বলছে? আইন বা সমস্ত সমাজ দ্বারা নিয়ন্ত্রিত। তো সমাজের কিছু নিয়ম কানুন থাকে, সেই নিয়ম আমাদের মেনে চলতে হয়, সেটাই এখানে বলতে চেয়েছে। এবার আসবো লাস্ট যে পর্যায় বা ৩ নম্বর যে পর্যায়, সংস্কার মুক্ত নীতিবোধের পর্যায়। এই সংস্কার মুক্ত নীতিবোধের পর্যায়গুলোকে আমরা এখানেও কিন্তু আমাদের দুটো স্তরে ভাগ করেছে। পঞ্চম স্তর কি বলছে? সমাজ দ্বারা নিয়ন্ত্রিত কিছু নিয়ম কানুন থাকে, আমাদের সমাজের সেই নিয়ম কানুনগুলো পালন করতে হয়। যদি আমরা সেই নিয়ম কানুন পালন না করি, সমাজ আমাদেরকে একঘরে করে দেয়। সমাজ দ্বারা নিয়ন্ত্রিত এবং আইন দ্বারা নিয়ন্ত্রিত আমরা বলতে পারি। তাহলে এখানে কি আমাদের ৬ নম্বর যেটা আছে, বিবেক দ্বারা নিয়ন্ত্রিত। এখানে তোমরা মনে রাখবে যে কোহেলবার্গ বলছেন এই যে বিবেক দ্বারা নিয়ন্ত্রিত, এই স্তরে সকলে পৌঁছাতে পারে, এটা সর্বোচ্চ স্তর। যদি বিবেক দ্বারা সকলে নিয়ন্ত্রিত হতো, তাহলে আমাদের মতো এই ভারতবর্ষের দেশের মতো এত রকম দ্বন্দ্ব, খুনাখুনি হতো না কখনোই। তাহলে বিবেকটা দরকার। আমার কোনটা করা উচিত, কোনটা করা উচিত না, সেটা আমি নিজেকে কোয়েশ্চেন করব। কোথাও ধরো আমি একটা খারাপ কাজ করতে যাচ্ছি, উপর থেকে ঈশ্বর বা আল্লাহ এসে বলবে যে তুমি কাজটা করো না? কখনোই বলবে না। ধরো একটা ভালো কাজ করতেছি, একজন মানুষকে উপকার করার চেষ্টা করতে যাচ্ছি, ঈশ্বর বা আল্লাহ বলবে যে তুমি এই কাজটি করো। তাহলে কোনটা করা উচিত, কোনটা করা উচিত না, সেটা আমার বিবেক আমাকে বলে দেবে। এই বিবেকটাই নৈতিক বিকাশের মধ্যে সবচেয়ে উচ্চ পর্যায়ে আছে, বিবেকের স্তর। এই স্তরে সবাই পৌঁছাতে পারে না। আমি চাইবো তোমাদের প্রত্যেকের বিবেকের জয় হোক, বিবেক স্তরে তোমরা পৌঁছাও। তাই কোহেলবার্গের যে নৈতিক বিকাশের আমরা ৩ টি পর্যায় পেয়েছি, এই ৩ টি পর্যায়ের আমরা ২ টো করে স্তর, মোট ৬ টা স্তর পেয়েছি। তাহলে ১ম স্তর কি আছে? শাস্তি পুরস্কার দ্বারা নিয়ন্ত্রিত। দ্বিতীয়টা আছে আত্মকেন্দ্রিক। ৩ নাম্বার কি বলছে? অন্যদের অনুমোদন দ্বারা নিয়ন্ত্রিত এবং আইন দ্বারা নিয়ন্ত্রিত। আর ৫ নাম্বার কি বলছে? সমাজ দ্বারা নিয়ন্ত্রিত। ৬ নাম্বার বলছে কি? বিবেক দ্বারা নিয়ন্ত্রিত। ক্লিয়ার? চলো আমরা চলে যাবো নেক্সট। জাস্ট একটু বুঝে, বুঝে পড়ো। বিষয়টা খুবই সোজা। এটা হচ্ছে নৈতিক বিকাশের যে ২ টো টাইপের কথা বলেছে। যদি বলে নৈতিক বিকাশের কটা টাইপ? বলে ২ টো টাইপ আছে। কি টাইপ? একটা হচ্ছে এ টাইপ, অপরটা হচ্ছে বি টাইপ। তো এ টাইপ কাকে বলবো? যাদের নৈতিক বিকাশটা নিয়ন্ত্রণ হয়। নৈতিক বিকাশ নীতিবোধের দ্বারা নিয়ন্ত্রিত হয়। সেটা হচ্ছে এ টাইপ। মানে নীতিবোধ, আমি নিয়মের বাইরে যাব না। আমাদের রুলস আছে, সেই রুলসকে ফলো করেই আমার নীতিটা নিয়ন্ত্রিত হবে। সেটা হচ্ছে এ টাইপ। আর বি টাইপ হচ্ছে বিবেকের দ্বারা সবসময় নীতিটা কাজ করে না সেখানে। কিন্তু বিবেকটাকে না ঠিক আছে, কষ্ট পাচ্ছে, একটু হেল্প করি। না ঠিক আছে, ঠিক আছে। যাও, যাও তুমি যাও। ও খায়নি সারাদিন, একটু হেল্প করা। সে বিবেকের স্তর হচ্ছে, বি হচ্ছে বিবেক স্তর। এটা শুধু মনে রাখবে। তো চলো দেখি আর কি আছে। এবার যে ছবিটা দিয়েছি, সেই ছবিটা দেখলেই তোমরা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। সংকোচতার মানে একটা ছবি দেবে, আমি জানি তোমরা আশা করে আছো কখন একটা ছবি দেবে, আমরা কখন এই ছবির মধ্য দিয়ে আমরা শিখবো। প্রত্যেকে আশা করে থাকে এবং আমারও খুব ভালো লাগে ছবিটা দেওয়ার জন্য। তো দেখো কি আছে ছবিটাতে। তাহলে ১ম স্তরে যেটা আমরা বলেছিলাম, তো সেখানে কি আছে? শাস্তি এবং ভালোবাসা, দেখেছো উপহার দিচ্ছে। শাস্তির ভয়ে কিন্তু অনেক সময় ভালো কাজগুলো করতে পারে, পড়াশোনার কাজে এগিয়ে যেতে পারে, অন্যায় করবে না। তার জন্য শাস্তির প্রয়োজন। এখানে কি বলছে? বিভিন্ন রকমের গিফট, উপহার, সেইগুলো দিলে কিন্তু সে আরো বেশি পড়াশোনা করবে। না, আমাকে স্যার খুব ভালো বলেছে, আমাকে স্যার প্রশংসা করছে, আমাকে এই গিফট গুলো পাচ্ছি। এই গিফট বা পুরস্কার লোভে কিন্তু সে পড়ার কাজটা আরো দ্রুত চালিয়ে যাবে। ক্লিয়ার? পরের ছবিটা দেখে নেব। ৩ টে ছবি আছে, ৩ টে ছবি দিব। দেখেছো? দ্বিতীয় স্তর কি বলছে? প্রথাগত নৈতিকতা স্তর। এখানে কি বলছে? যে নিয়ম, যে আইনের চোখে সবাই সমান। দেখতে পাচ্ছ আইনের দণ্ডটা? আইনের চোখে সবাই সমান। সমাজের আইন সকলের জন্য। সে দ্বিতীয় স্তরে এটাই বলছে যে আইন আমাদেরকে মানতে হবে। সেই আইন মেনেই আমাদের চলতে হবে। লাস্ট যে স্তর, সেই স্তরে কি বলছে? উত্তর প্রথাগত পর্যায়ে কি বলছে? যে মানবতা সর্বোচ্চ মূল্য, এটা হবে সেভ দ্য আর্থ। তাহলে এই যে ৩ নাম্বার যে পর্যায়ের যে লাস্ট স্তর, সেটা হচ্ছে ভীষণ ইম্পোর্টেন্ট। সেটা কি বললাম? আমরা বিবেক দ্বারা নিয়ন্ত্রিত। এই বিবেক বুদ্ধি আমাদেরকে জাগ্রত করতে হবে। তো চলো তোমরা কোহেলবার্গের এই নৈতিক বিকাশের মেইন পর্ব হচ্ছে, তোমরা মনে রাখবে যে মাইকেল গ্রিন ৩ টি উপাদানের কথা বলেছিলেন। একটি হচ্ছে জ্ঞানমূলক বিকাশ, জ্ঞানমূলক দ্বন্দ্ব এবং ভূমিকা গ্রহণের ক্ষমতা। এই ৩ টি ক্লিয়ার হয়ে গেল। এই ৩ টি যে পর্যায় আছে, এই ৩ টি পর্যায়কে আবার ২ টো করে ভাগ করেছে। কি ভাগ করেছে ২ টো করে? একটা হচ্ছে শাস্তি পুরস্কার, অপরটি আত্মকেন্দ্রিক। ৩ নাম্বার কি বলছে? অন্যদের দ্বারা অনুমোদিত বা অন্যদের দ্বারা নিয়ন্ত্রিত, অন্যদের অনুমোদন দ্বারা নিয়ন্ত্রিত। আর ৪ নাম্বার আইন দ্বারা নিয়ন্ত্রিত। ৫ সমাজ,
আর 6 নম্বর বিবেক দ্বারা নিয়ন্ত্রিত। এই হচ্ছে গল্প। ছবিটা দেখো, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। সকলে খুব ভালো থেকো। দেখা হবে নেক্সট ক্লাসে।